সুবিধা পেতে রোহিঙ্গাদের পাশাপাশি নিবন্ধিত হচ্ছেন কিছু স্থানীয়। সংকট সমাধানে ঠিক পথেই বাংলাদেশ, দাবি পররাষ্ট্রমন্ত্রীর। সমস্যা সমাধানে দরকার রাষ্ট্রের ৩ অঙ্গের সমঝোতা, বললেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। রাশিয়ার সুপ্রিম কোর্টের সাথে চুক্তি। জয়পুরহাটে আসামি ধরতে গিয়ে একজনকে পিটিয়ে মারার অভিযোগ, জনতা পুলিশ সংঘর্ষ, হাসপাতাল ঘেরাও। এই ধরনের মন্তব্য সে বাইরে গিয়ে করা, এটা কিন্তু দেশের ইমেজটাকে নষ্ট করে। এই জিনিসটা তাকে বুঝতে হবে। মুশফিকের বক্তব্যে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, মন্তব্য নাজমুল হাসানের। অধিনায়কত্ব পরিবর্তনের কথা ভাবছে না বোর্ড। আমন্ত্রণ নিউজ 24-এ শুনছিলেন সিলন টি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসির দোলা এবং আমি মনজুর আল মতিন। বিজলি কেবল সঠিক মানে কেবল ব্যবহার করুন যুগের পর যুগ বিজলি কেবল। দর্শক, রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিতে নতুন পুরনো সবার বায়োমেট্রিক নিবন্ধন করছে সরকার। এটি পুরনো খবর, তবে এ তালিকায় বাংলাদেশি কেউ কেউ অন্তর্ভুক্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে এবং সম্ভবত তাদের আশা রোহিঙ্গা পরিচয়ে তারা বিদেশে পাড়ি জমাতে পারবেন, আরও নানান সুযোগ সুবিধা পাবেন, এমনটাই ধারণা করছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং উন্নয়ন কর্মীরা। এ নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন জামশেদুল করিম, ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। কক্সবাজারের ঝুলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার মোহাম্মদ ফরহাদ পেশায় হাড়ি পাতিল বিক্রেতা। স্থানীয় বাসিন্দা হলেও এই যুবক উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে নিবন্ধন করেছে রোহিঙ্গা হিসেবে। বিষয়টি স্বীকার করেছেন তার বাবা মা, যদিও তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন তারা। কার্ডটা বানাইছে মানে ওখানে বর্মায়ের লোকে পোলাপানে করে তো কার্ড, ওই বর্মায়ের লোকের সাথে দাঁড়াইছে। তো দাঁড়াইছে মতন ওই বর্মায়েরা মানে যা যা বলছে ও তাতাই বলছে, বুঝছেন? তাতা বললা ওই কার্ড দিছে। সমাতে ভালো সমাতে খারাপ, মাথা হয়তো তো পাগল। আপনি বাংলা বাজার পুরো এলাকা জিজ্ঞাসা করে দেন, আমি মা হয়ে বলুন কে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ডাটাবেস তৈরি করতে বায়োমেট্রিক নিবন্ধন করছে সরকার। উখিয়া ও টেকনাফের 3টি কেন্দ্রে এই নিবন্ধন চলছে। অভিযোগ মিলেছে রোহিঙ্গা পরিচয়ে বিদেশে পাড়ি দেয়া সহ আর্থিক সুবিধা লাভের আশায় বায়োমেট্রিক নিবন্ধন করছে স্থানীয় কেউ কেউ। আমার বলতে গেলে এখনো মোটামুটি আমি শুনছি 2-1টা লোক এখানে জড়াইছে। রোহিঙ্গা না হয়ে যারা নিবন্ধন তারা আসলে সুবিধাবাদী, এক কথা সুবিধাবাদী। কেন রোহিঙ্গা না হয়ে এখন নিবন্ধন করবে? অনেকে মনে করছে যে কি এখন আমরা রোহিঙ্গা হিসেবে নিবন্ধিত হলে হয়তো আমরা এখানে অনেক সুযোগ সুবিধা পেতে পারি, এই ধরনের প্রবণতাটা আসছে। আর এখানে একটা সংঘবদ্ধ মহলও কাজ করছে, তারা বিভিন্ন ধরনের ভাবে এই সাধারণ মানুষদেরকে পাচারের উদ্দেশ্যে এ ধরনের আপনার ফিঙ্গারপ্রিন্ট বলেন, এ ধরনের তাদেরকে অন্তর্ভুক্ত করানোর যেসব প্রচেষ্টাগুলো আছে সেখানে ইনভলভ করাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশি যারা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন নিশ্চিত হওয়ার পর বাদ দেয়া হয়েছে তাদের তথ্য। এছাড়া বাড়ানো হয়েছে সতর্কতা। একজনকে পেয়েছি যারা যে আমাদের স্থানীয় কিন্তু এটা করেছে, তা আমরা সাথে সাথে ওটা নোট করে ডেটাবেস থেকে ওটা বাতিল করেছি। এবং এই ব্যাপারে আমরা আমাদের যারা ভলান্টিয়ার এবং যারা অপারেটর তাদেরকেও বলা আছে যে তারা জিজ্ঞেস করবে যে কোন জায়গা থেকে এসছে, কতদিন এসছে। এত কিছুর পরেও যদি কেউ এটা করে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। তবে এই ধরনের কাজে স্থানীয়দের জড়িয়ে পড়া বন্ধ করা না গেলে তা ভবিষ্যতে বায়োমেট্রিক নিবন্ধন সহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতার সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। জামশেদুল করিম, চ্যানেল 24, কক্সবাজার। রোহিঙ্গা ইস্যুতে যুদ্ধ কোনো সমাধান নয় এবং এই ইস্যুতে সরকার সঠিক পথে আছে বলে মনে করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে আলোচনা শেষে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেছেন যে বাংলাদেশের সঠিক কূটনৈতিক তৎপরতার কারণে বিশ্বের সব গুরুত্বপূর্ণ দেশই বাংলাদেশের পাশে আছে। অন্যদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনিও কথা বলেছেন এই বিষয়ে এবং তিনি বলেছেন যে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘকে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীও কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে 6.5 লাখ রোহিঙ্গাকে এখন পর্যন্ত কলেরার টিকা দেওয়া হয়েছে। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির দপ্তর বিষয়ক মন্ত্রী স্টিং সোয়ে এবং অন্যান্য দেশের কূটনীতিকদের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন কূটনীতিকরা।
পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে যুদ্ধে জড়িয়ে আত্মহনন করতে চায় না বাংলাদেশ। টকশোতে যারা নতজানু পররাষ্ট্রনীতির অভিযোগ তোলেন তাদের সমালোচনা করেন তিনি। এই যে টকশোতে যেসব কথাবার্তা বলে, এগুলো কি ধরনের কথাবার্তা? আমরা তো এগুলো করছি, যেটা করা সম্ভব বাংলাদেশের পক্ষে আমরা সব কিছু করছি। এবং আন্তর্জাতিক যে কমিউনিটি, ইন্টারন্যাশনাল কমিউনিটি বা বিশ্ব সম্প্রদায় তো সমস্ত গুরুত্বপূর্ণ দেশ আমাদের সঙ্গে আছে। তো নত জানু কি তাহলে কি যুদ্ধ করব? না, যুদ্ধ করবে না। তো তাহলে কি করব? যুদ্ধ করা তো সম্ভব নয়, কারণ যুদ্ধ করলে তো সব ধ্বংস হয়ে যাবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার ফলে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুতে খোলামেলা আলোচনা চলছে। এর আগে তো মিটিংই করা যায় না, প্রাইভেট মিটিং করা যায় না, মানে ক্লোজ ডোর মিটিং, রুদ্ধদ্বার বৈঠক, সেটাই করা যাচ্ছিল না। তা এখন এরপরে ওপেন মিটিং হলো, একেবারে উন্মুক্ত গোটা পৃথিবীর সামনে। তো তাহলে এটা কি করে হলো? তো বাংলাদেশ সরকার যদি কিছু না করে থাকে তাহলে এটা কি এমনি এমনি হলো? এদিকে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন টানেল কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘকে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। মুখের কথা কাজ হবে না। আজকে জাতিসংঘকে সত্যিকার অর্থে একটা কঠোর অবস্থানে যেতে হবে, যাতে করে মিয়ানমার সরকার তাদের নাগরিকদের, যাদের তারা বিতাড়িত করেছে, তাদেরকে যেন তারা ফিরিয়ে নেয়। অন্যদিকে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, 10 অক্টোবর থেকে শুরু হচ্ছে 6.5 লাখ রোহিঙ্গাকে কলেরা টিকা দেওয়ার কার্যক্রম, যার প্রথম রাউন্ড চলবে 16 অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় রাউন্ড চলবে 31 অক্টোবর থেকে 5 নভেম্বর 2017 পর্যন্ত। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত 12 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 9 জন শিশু, এক নারী এবং এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, গতকাল রাতে সাবরং ইউনিয়নের গোলচর পয়েন্টে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যায়। ওই সময় 8 জনকে জীবিত উদ্ধার করা গেলেও পানিতে ডুবে যায় অনেকেই। তবে বেঁচে যাওয়ারা জানায়, নৌকাটিতে অন্তত 40 জনের বেশি যাত্রী ছিল। রাষ্ট্রের 3 অঙ্গের মধ্যে সমঝোতা থাকলে যে কোনো সমস্যারই সমাধান সম্ভব। সকালে রাশিয়ার প্রধান বিচারপতির ডায়াসোলাভ এম লেবেদেভের সাথে বেশ কয়েকটি চুক্তি সম্পাদনের পর কথা বলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওহাব মিয়া। পরে অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ শেষে লেবেদেভ জানান, মামলা জট সারা বিশ্বেই একটি সমস্যা। গণমাধ্যমকে পাশে নিয়ে সেই জট থেকে বেরিয়ে এসেছে রাশিয়া। এই অভিজ্ঞতা কাজে লাগালে দূর হবে বাংলাদেশের মামলা জট। 27 বছর ধরে রাশিয়ার প্রধান বিচারপতির দায়িত্বে ভায়াসেলাভ এম লেবেদেভ। দীর্ঘ এই সময়ে এটাই তার প্রথম বাংলাদেশ সফর। সকালে সুপ্রিম কোর্টে যান ভায়াসেলাভ এম লেবেদেভ। তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওহাব মিয়া। এ সময় দুদেশের সুপ্রিম কোর্টের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ে বেশ কয়েকটি চুক্তি হয়। পরে কথা বলেন দুই প্রধান বিচারপতি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে রাশিয়ার সাথে যে সম্পর্ক তাকে আরও উঁচুতে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতে, রাষ্ট্রের 3টি অঙ্গের পারস্পরিক সমঝোতা থাকলে যে কোনো সমস্যা সমাধান সম্ভব। রাশিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। যে সম্পর্কের শুরু করেছিলেন বঙ্গবন্ধু, সেটিকে আরও উঁচুতে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রের অঙ্গগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা থাকলে যে কোনো সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব। রাশিয়ার প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক কখনোই নেতিবাচক ছিল না। বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ ছিল। এই সম্পর্ক আজকে আরও এগিয়ে নিল এই চুক্তি। দুপুরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ভায়াসেলাভ এম লেবেদেভ। সেখানে সাংবাদিকদের সাথেও কথা বলেন তিনি। জানান, মামলা জট সারা বিশ্বের আদালতে একটি বড় সমস্যা।
তবে এই জট নিষ্পত্তিতে গণমাধ্যমের সাথে বসে ভালো একটি উপায় বের করেছে রাশিয়া। মামলা জট কমাতে গণমাধ্যমের সাথে বসতে হবে সাংবাদিকদের সাথে। রাশিয়া তেমনই একটি উপায় বের করেছে, যাতে 99% মামলা জট কমে গেছে। পরে আপিল বিভাগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পাশে বসে প্রায় 1 ঘন্টা বিচার কাজ পর্যবেক্ষণ করেন রাশিয়ার প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন তিনি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। যৌন নিপীড়ন মামলার আসামি ধরতে গিয়ে জয়পুরহাটে পুলিশের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রতিবাদে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ আহত হন অন্তত 11 জন। এদিকে এই ঘটনায় 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। মুখোমুখি অবস্থানে জনতা পুলিশ। জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আসামি ধরতে গিয়ে একজনকে পিটিয়ে মেরেছে পুলিশ, এমন খবরে রণক্ষেত্র পুরো হাসপাতাল। এ সময় পুরো এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। অবশ্য ভেতরে নিরাপদেই ছিলেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। গ্রামবাসী জানান, চলতি বছরের 7 জুন যৌন নিপীড়নের অভিযোগ এনে কালাই থানায় মামলা করেন হরঞ্জু গ্রামের শ্যামলী আক্তার নামে এক নারী, যেখানে আসামি করা হয় তার প্রতিবেশী শাপলা হোসেনকে। এরপর থেকেই পলাতক শাপলা। সোমবার ভোরে শাপলা বাড়ি ফিরেছে এমন খবরে অভিযান চালায় পুলিশ। তাকে না পেয়ে গ্রেপ্তার করা হয় তার বড় ভাই ফেরদৌস হোসেনকে। এ সময় পাশের বাড়ির সাইদুর রহমান পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। স্থানীয়দের অভিযোগ, এ সময় পুলিশের লাঠির আঘাতে মৃত্যু হয় সাইদুরের। আমি আসামির ভাই, আমাকে অপরাধে তারা গ্রেপ্তার করেছে এবং অনেক পিটাইছে। পিটানোর পরে আমার চাচাক যখন আমি ডাক দিছি, চাচা আসার সঙ্গে সঙ্গে একটা লাঠির আঘাতে তাকে মারার পরে সে পড়ে যায় এবং সেই ক্ষেত্রে সে ওখানে মারা যায়। পুলিশ গিয়েছে, যাওয়ার পরে আমার মামা আসছে, মামার আসার পর আর পুলিশের দাবি, আসামিকে বাঁচাতে এমন ঘটনা ঘটিয়েছে এলাকাবাসী। বিষয়টি তদন্ত করছেন তারা। হারুনজার শাহপাড়া গ্রামে আমাদের একটা টিম যায়। ওই টিম ওখানে যখন আসামিকে ধরার পরে ওখানে একটু দস্তাদস্তি করে আর কি, ওই যে লোকটা মারা যায় সে। তো আমাদের কাছে তথ্য হলো সে হয়তো স্ট্রোক করতে পারে। আবার যারা এই ভিকটিম যে মারা গেছে তার আত্মীয়দের হলো যে পুলিশ তাকে মারছে, এই জন্য মারা গেছে। যেহেতু একজন মারা গেছে, তাদের প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করছি এবং সেই সাথে যদি কেউ দোষী হয় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে আর ঘটনা তদন্তে প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যশোরে জঙ্গি আস্তানায় অপারেশন মেল্টেড আইস সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বিকেলে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব এ ঘোষণা দেন। এর আগে 3 শিশু সন্তান সহ আত্মসমর্পণ করে জঙ্গি মারজানের বোন খাদিজা। খাদিজার স্বামী মশিউর রহমান 3 দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে কয়েকবার তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এ সময় ভবনটি থেকে একটি পরিবার ছাড়া বাকিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল রাত 10টা থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। সকালে যোগ দেয় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট। দর্শক, ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সৌজন্যে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সিরিজের খবর। ম্যানেজমেন্টের নয়, দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ছিল অধিনায়কের। যদি তা না হয় তবে মুশফিকুর রহিমের প্রতি প্রমাণের চ্যালেঞ্জ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বিসিবি বস জানিয়েছেন যে আপাতত টেস্ট অধিনায়কত্বে পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। তবে গণমাধ্যমে মুশফিকের বক্তব্য দেশের ইমেজ নষ্ট করেছে। 12 বছর ধরে আর কি আল্লাহর রহমতে চেষ্টা করছে অনেস্টির সাথে সবকিছু পালন করার। তো লাস্ট 2টা ম্যাচে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে কখনো এরকম জীবনে মনে হয় না যে ভাই টসে ম্যাচে যাওয়ার আগে টসটা হারলেই ভালো হয়। তো
মাঠে কিংবা মাঠের বাইরে সংবাদ সম্মেলনে আবেগী অধিনায়ক বললেন নিজের মনের যত আক্ষেপ, ক্ষোভ, কষ্টের কথা। দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট অধিনায়কের নানা বক্তব্য আলোচনার ঝড় তুলেছে দেশে। আমার পার্সোনালি ব্যর্থতা যে আমি হয়তো বা টিমকে ওইভাবে হয়তো উৎসাহ দিতে পারছি না। সংবাদ সম্মেলনে মুশফিকের বক্তব্যের পর অবশেষে মুখ খুললেন বিসিবি বস নাজমুল হাসান। গণমাধ্যমে অধিনায়কের এমন বক্তব্য দেশের ইমেজ নষ্ট করেছে দাবি তার। পৃথিবীতে এমন কোনো ক্যাপ্টেন নাই যে বলবে যে টসে জেতাটা আমার জন্য ভুল ছিল। এই ধরনের কথা বলা একটা ক্যাপ্টেন তো দূরে থাক, মানে আমি চিন্তাই করতে পারি না এই ধরনের কথা কেউ বলতে পারে। কিন্তু মুশফিক তো বলেছে। একটা কোচের কি হলো সেটা আমার জানার দরকার নাই, ম্যানেজমেন্টের কি হলো জানার দরকার না, এটা ইম্পর্টেন্ট না। কিন্তু এটা একটা দেশের ইমেজের ব্যাপার, এটা কিন্তু দেশের ইমেজটাকে নষ্ট করে, এই জিনিসটা তাকে বুঝতে হবে। নাজমুল হাসান অকল্যান্ডে আইসিসির সভায় যোগ দিতে দেশ ছাড়ার আগে জানিয়েছেন ব্লুমফন্টেইন টেস্টে টস জেতার পর ফিল্ডিং এর সিদ্ধান্ত অধিনায়ক মুশফিকের। ম্যানেজমেন্ট যদি তার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে তবে তা প্রমাণের চ্যালেঞ্জ দিয়েছেন। আপনাদের কাছে তাহলে আমার ফার্স্ট প্রশ্ন, টেস্টে যে ব্যাটিং নিল, ফিল্ডিং দিল টসে জিতে, এটা কি ম্যানেজমেন্টের সিদ্ধান্ত? বলুক, এই একটা জিনিসও প্রমাণ করুক। আপনি স্পেসিফিক ওদেরকে জিজ্ঞেস করেন না কেন? ও তো বলছে জেতাটাই ভুল ছিল, কিন্তু ও কিন্তু কখনো বলে না এটা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত। নাজমুল হাসান জানিয়েছেন আপাতত টেস্ট অধিনায়কত্ব পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। কোনো ডাইরেক্টর যদি বলে থাকে এটা তার ব্যক্তিগত, এখানে বোর্ডের কোনো সিদ্ধান্ত না, এই ব্যাপারে আমি স্পষ্ট করে বলে দিতে চাই। এদিকে বিসিবি নির্বাচনে আইনি জটিলতায় ক্রীড়া সচিবের প্রধান নির্বাচন কমিশনার হওয়া অনিশ্চিত, জানিয়েছেন বিসিবি বস। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা। দর্শক, একটা বিরতি নিচ্ছি এবার, আর ফিরে আসার পর দেখবেন মানুষ পুড়িয়ে মারার মামলায় খালেদা জিয়া সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, প্রতিবাদে বুধবার বিএনপির বিক্ষোভ। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার একটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত। 2015 সালের 3 ফেব্রুয়ারি 14 গ্রামে একটি বাসে পেট্রোল বোমা হামলায় 8 জন নিহতের ঘটনায় খালেদা জিয়া সহ 78 জনের বিরুদ্ধে মামলা হয়। পরে তদন্তকারী কর্মকর্তা আসামিদের নামে চার্জশিট দেন। আদালত চার্জশিট আমলে নিয়ে বিএনপি চেয়ারপারসন সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল ও ছাত্রদল আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে। আগামীকাল সারা দেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত একটি মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী ঢাকা মহানগরী সহ বিক্ষোভ কর্মসূচি পালন করবে আগামী বুধবার 11 অক্টোবর। সংসদ ভেঙে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। সকালে নির্বাচন কমিশনের সাথে সংলাপে তারা এই প্রস্তাব দেয়। সকাল 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যায় HM এরশাদের নেতৃত্বে 24 সদস্যের প্রতিনিধি দল। পরে দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাংবাদিকদের বলেন, যেহেতু সংসদে বিএনপির প্রতিনিধিত্ব নেই তাই তারা ওই সরকারের অংশ হতে পারবে না, তবে নির্বাচনে অংশ নেবে বলে আশা তার। তাদের 8 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে নির্বাচনে সেনা মোতায়েন এবং নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া। পাবলিক পারসেপশন হলো যে সেনাবাহিনী যদি মোতায়েন করা হয় নির্বাচন সুষ্ঠু হবে। আমরা তাই বলেছি যে সেনাবাহিনী মোতায়েন করলে, যেহেতু জনগণ চাচ্ছে, করা হোক। যারা সংসদে আছে সেই সব দল নিয়ে অন্তর্বর্তী সরকার হবে। যেহেতু বিএনপি নাই, অতএব দুঃখজনক ঘটনা হলো বিএনপি থাকতে পারবে না। ব্লু হোয়েল নিয়ে তদন্ত হচ্ছে, বিস্তারিত জেনে ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে একথা জানান তিনি। যেখানে যারা একটার তথ্য নিয়ে কাজ করবে তাদেরকে আমরা কাছে পাঠিয়ে দিয়েছি। এই বিষয়টি
তারা অনুসন্ধান করে রিপোর্ট করার জন্য আমরা পাঠিয়ে দিয়েছি এবং বিটিআরসির চেয়ারম্যানকেও আমি এই জিনিসটা দেখার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। উপাচার্যের আশ্বাসে নভেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দেন উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। শিক্ষার্থীদের সাথে বৈঠকে ভিসি জানান যে ফলাফল তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়েছে। একই সাথে নতুন অধিভুক্ত শিক্ষার্থীদের জন্য আলাদা ওয়েবসাইট, একাডেমিক ক্যালেন্ডার তৈরি সহ যাবতীয় আনুষঙ্গিক কাজ দ্রুততার সাথে চলছে বলেও জানান তিনি। গত 20 জুলাই থেকে ফল প্রকাশ, পরীক্ষার রুটিন ও তারিখ নির্ধারণ সহ কয়েকটি দাবিতে আন্দোলনে নামে ঢাকার 7টি সরকারি কলেজের শিক্ষার্থীরা। সমন্বয়ের ঘাটতি ছিল, তো সেই ঘাটতিটাও মিটিয়ে আনছি। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলেছি, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমরা সমন্বয় রাখছি। ফলে ওই ভরসাটুকু আমি পাচ্ছি যে দ্রুততম সময়ের মধ্যে ফলাফলটা দিতে পারবো। নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আমাদের আর রাজপথে নামতে হবে না। কিন্তু যদি নভেম্বর পর্যন্ত না আসে তাহলে হয়তো আমরা অন্যরকম আবার চিন্তা করতে বাধ্য। আগামী 19 অক্টোবর থেকে দেশে চালু হচ্ছে অনলাইন ভিত্তিক সবচেয়ে জনপ্রিয় আর্থিক লেনদেন মাধ্যম পেপ্যাল। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে একটি অনুষ্ঠানে এই কথা জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ। এর আগে ফেসবুকে বুস্ট ইউর বিজনেস শীর্ষক কর্মসূচির আওতায় ডিজিটাল মার্কেটিং বিষয়ে দেশের 10,000 তরুণ তরুণীকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। দেশে কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টিতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। পরে প্রতিমন্ত্রী জানান, তথ্য প্রযুক্তির সম্ভাবনা বিষয়ে নিজস্ব যাচাই বাছাইয়ের পর সম্প্রতি পেপ্যাল বাংলাদেশে কার্যক্রম শুরু করতে রাজি হয়। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে শতাধিক লেনদেনের প্রক্রিয়া শেষ হয়েছে। বেসিক ব্যাংকে অনিয়মের ইস্যুতে 7 বছর পর নড়েচড়ে বসেছে অর্থ মন্ত্রণালয়। ব্যাংকটির নিজস্ব ভবন কেনায় 9/6 অভিযোগে এবার সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু ও ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে মামলার অনুমতি দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় দুদকে মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে পুরো প্রক্রিয়ার ধীরগতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। ইমদাদ হক জানাচ্ছেন বিস্তারিত। বেসিক ব্যাংকের 9/6 গল্প এখন আর নতুন নয়। সমালোচনা ও বিতর্ক হলেও সময়ের পরিক্রমায় অনিয়মের হোতারা রয়ে গেছেন নাগালের বাইরেই। ব্যাংকটিতে ঘটে যাওয়া অনেক অনিয়মের একটি মতিঝিলের নিজস্ব ভবন কেনায় 9/6। প্রধানমন্ত্রীর অনুমোদন না নেওয়া, অবৈধ চুক্তি, পরিত্যক্ত জমিতে ভবন নির্মাণ, এসব কিছুই দালিলিকভাবে স্পষ্ট ও অকাঠ্য। অথচ নেপথ্যের নায়করা বরাবরের মতোই ধরাছোঁয়ার বাইরে। তবে ঘটনার 7 বছর পর নড়েচড়ে বসেছে অর্থ মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু ও ব্যবস্থাপনা পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় দুদকে মামলা করতে প্রস্তুত বেসিক ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অবশ্য এ বিষয়ে সতর্ক দুদকও, জানান সংস্থার চেয়ারম্যান। বেসিক ব্যাংকে মামলা 54টা হয়েছে, মামলা আরো হবে। তবে আমরা তাদের বোধহয় 52 না 82 জনকে আমরা অ্যারেস্ট করেছি। উই আর হান্টিং ডাউন, আমরা অনেক কে ধরেছি। তবে পুরো প্রক্রিয়াটিকে কচ্ছপের গতির সঙ্গে মেলাচ্ছেন এই বিশেষজ্ঞ, যাতে সাফল্য নিয়ে রয়েছে সংশয়। এই ধরনের নির্দেশে তেমন কিছু হবে না। এত কিছুর পরেও আব্দুল হাই বাচ্চু নিরাপদে আছেন, এর তো পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সেই শক্তিটা যদি অসাধারণ শক্তি হয়ে থাকে, তাহলে যেটা হবে, হাইকোর্টের নির্দেশনায় হয়তো মামলা হবে, কিন্তু মামলাটা এত হালকা করে তৈরি করা হবে যে উনি খালাস পেয়ে যাবেন। তার মতে শুধু ফাইল চালাচালি আর প্রক্রিয়ায় যেন তা সীমাবদ্ধ না থাকে, এজন্য দরকার কার্যকর পদক্ষেপ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। আরো একটা বিরতি এবার। ফিরে আসার পর দেখবেন রাজধানীর শাহজাহানপুরে পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, 20 লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ। বিরতির পর আবারও ফিরলাম। আপনারা দেখছেন নিউজ 24। বাংলাদেশ সফররত ভারতের ক্ষমতাসীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, তাই
এই সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে। রাজধানীর একটি হোটেলে তার সাথে বৈঠক শেষে এই তথ্য জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগের ফলে দ্রুতই সমাধান হবে রোহিঙ্গা সমস্যার। হানিফ জানান, আনুষ্ঠানিক এই বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা উপস্থিত ছিলেন। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক নেতৃত্বের সিদ্ধান্তে পৌঁছাতে না পারা জাতিসংঘের ব্যর্থতা, তাই জাতিসংঘের ভিটো পাওয়ার সহ নানা বিষয় নতুন করে সাজানো উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও রোটারি আয়োজনে ইন্টারন্যাশনাল পিস ডের সেমিনারে তিনি বলেন যে রোহিঙ্গা ইস্যুতে সরকার বসে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি বিষয়টি তদারকি করছেন। এর পক্ষে বিশ্বমত তৈরিতে সরকার সফল জানিয়ে গওহর রিজভী বলেন যে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনার মাধ্যমে কার্যকরী পদক্ষেপের জন্য কাজ করছে সরকার। রাজধানীর শাহজাহানপুরে পাইপে পড়ে নিহত শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রায়ে 90 দিনের মধ্যে জিহাদের পরিবারকে 20 লাখ টাকা দিতে বলা হয়েছে। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের 10 লাখ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে 10 লাখ টাকা দিতে বলা হয়েছে। সোমবার রিটকারীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। 2016 সালের 18 ফেব্রুয়ারি শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্ট রায় ঘোষণা করেন। নেত্রকোনার মদন এবং মোহনগঞ্জ উপজেলায় পানিতে ডুবে 3 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকালে মোহনগঞ্জের নারাইজ গ্রামে জয় নামে এক প্রতিবন্ধী শিশু খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। এতে মৃত্যু হয় তার। একই উপজেলার লাতিয়াকোনা গ্রামে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে মারা গেছেন মানিক মিয়া নামে এক ব্যক্তি। এছাড়া মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালীলা গ্রামে বিলের পানিতে ডুবে যায় হাবিবুল্লাহ এবং মোতাহার নামে 2 শিশু। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। একটা সময় চিঠি আদান প্রদানে পোস্ট অফিস বা ডাকঘরে ছিল একমাত্র ভরসা, কিন্তু প্রযুক্তি আর সময়ের পালা বদলে বদলেছে সেই চিত্র। ইন্টারনেট কিংবা মুঠোফোনেই মানুষ এখন বেশি নির্ভরশীল। কর্তৃপক্ষ বলছে, ডাক বিভাগকে সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিতে উন্নত হয়েছে সেবার মান, যুক্ত হচ্ছে নতুন নতুন সেবা। কুষ্টিয়ার জগদী গ্রামের ছোট্ট ডাকঘরেই কেটেছে 20 বছর। তারপরও এতটুকু দমে যাননি জাকির হোসেন। ফলা হাতে ডাক নিয়ে প্রতিনিয়তই ছুটে চলা প্রাপকের কাছে, সঙ্গী বাইসাইকেল, প্রেয়কের বার্তা তার কাছে আমানত। সময় পাল্টেছে, বদলাচ্ছে প্রযুক্তি, কিন্তু একই আছেন জাকির হোসেন। চিঠি একজন দিছে, তার আত্মীয়, তারা পেয়ে খুব খুশি হয় আর কি, যে কোথার থেকে চিঠিটা আসলো, একটা আনন্দ বোধ করে তারা। যদিও শহুরে ডাকঘরের চিত্র একটু ভিন্ন। পালা বদলের দোলা লেগেছে সবখানে। রেজিস্ট্রি খাতার পাশাপাশি আছে কম্পিউটার। এর মাঝে প্রতিনিয়ত ছুটে চলছেন ডাকপিয়ন আসাদুজ্জামান। সরকারের চিঠিপত্র আর মানি অর্ডারেই সীমাবদ্ধ কাজ, তাই শঙ্কা একদিন হয়তো এই পদও থাকবে না। আগের যে নিয়মটা আছে সেই নিয়মে আমরা এখন চলাফেরা করি, ডাক নিয়ে যাই এবং নিয়ে আসি, সময় মতন অবশ্যই আমরা দিয়ে থাকি। সময়ের সাথে প্রযুক্তি যতই আসুক, গ্রামের মানুষের কাছে ডাকপিয়ন এখনো এক বিশ্বস্ততার নাম, যদিও ভিন্ন মত ইন্টারনেট নির্ভরশীলদের। চিঠি আসতে দৌড়ে চিঠি নিতে আসতাম, ডাকঘরে পিয়ন হেবে খুব খুশি লাগতো, দৌড়ে চিঠি নিতে আসতাম। ডাকে যেমন আগে কোন একটা চিঠি পাঠালে পরে 2-3 দিন পর পৌঁছে তো, এখন তো ইন্টারনেটের মাধ্যমে মিনিট কেন সেকেন্ডের ভিতরে পৌঁছে যায়। ডাক বিভাগের এই কর্তা জানালেন, চিঠিপত্রের আদান প্রদান কিছুটা কমেছে ঠিকই, তবে কার্যক্রম ও সেবার মান আগের চেয়ে বেড়েছে। সরকারি যে সমস্ত রেজিস্ট্রি বা যেমন কোর্টের চিঠিপত্রগুলো বা ব্যাংক ব্যালেন্স বিমা যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান আছে, এরা কিন্তু সব চিঠিগুলো রেজিস্ট্রি করে এবং এই চিঠিগুলো প্রতিদিন রেজিস্ট্রি 5 থেকে 700 চিঠি
কম করে 500-700 রেজিস্ট্রি হয়। সংশ্লিষ্টরা বলছেন ব্যক্তিগত চিঠি আদান প্রদানের সুযোগ সুবিধা কমে যাওয়ায় আগের তুলনায় 70% কমেছে কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, নিউজ 24 এর সময় হলো আরো একটা বিরতির। আর ফিরে আসার পর দেখবেন অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড এইচ থালার, মনোবিজ্ঞানের সঙ্গে অর্থনীতির সম্পর্ক প্রমাণের স্বীকৃতি। বিরতির পর আবারও ফিরলাম নিউজ 24-এ। এবারে জানাবো দেশের বাইরের খবর। অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে মনস্তত্ত্বের প্রভাব নিয়ে গবেষণার জন্য এবছর অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড এইচ থালার। তিনি যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। বাংলাদেশ সময় বিকেলে এই পুরস্কার ঘোষণা করে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি। নোবেল কমিটি জানিয়েছে অধ্যাপক থালারের কাজ অর্থনীতিতে মনস্তত্ত্ব বোঝাতে অবদান রেখেছে। অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক বাস্তবসম্মত অনুমানের তত্ত্ব দিয়েছেন তিনি। সীমিত মিতব্যয়িতা, সামাজিক অগ্রাধিকার এবং আত্মনিয়ন্ত্রণের অভাব কিভাবে বাজারের সঙ্গে মানুষের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে তা দেখিয়েছেন অধ্যাপক থেলার। তার অন্তর্দৃষ্টি মানুষকে কেনাকাটার কৌশল চিহ্নিত এবং বাজে অর্থনৈতিক সিদ্ধান্ত এড়াতে সাহায্য করবে। স্পেনের সাংবিধানিক আদালতের নিষেধের মুখে একদিন পেছালো কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা। সোমবার কাতালান পার্লামেন্টে ঘোষণা দেওয়ার কথা থাকলেও আদালত পার্লামেন্টের বৈঠক বাতিল করেন। মঙ্গলবার সন্ধ্যায় আসতে পারে স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার বিপক্ষে বিক্ষোভ অব্যাহত আছে বার্সেলোনায়। বিক্ষোভে অংশ নেন প্রায় 10 লাখেরও বেশি মানুষ। কাতালোনিয়াকে স্পেনের সাথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পেরুর নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও ভার্গাস ইয়োসা। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় হুঁশিয়ার করেন যে স্বাধীনতার প্রশ্নে স্থানীয় প্রশাসনের সাথে কোনো মধ্যস্থতা করবে না তার সরকার। এদিকে কাতালোনিয়ায় রয়েছেন 15,000 বাংলাদেশি। তারা চান অখণ্ড স্পেন। বাংলাদেশিদের দাবি, নতুন রাষ্ট্র হলে সংকুচিত হবে কর্মক্ষেত্র ও ব্যবসা বাণিজ্য। বিপ্লবের মহানায়ক চে গুয়েভারার 50তম মৃত্যুবার্ষিকী আজ। নানা আয়োজনে দিনটি স্মরণ করছে কিউবা সহ পুরো লাতিন আমেরিকা। হাভানায় বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন 60,000-এর বেশি মানুষ। প্রিয় বিপ্লবীকে শ্রদ্ধা জানাতে আসেন নানা বয়সী মানুষ। সান্তা ক্লারা শহরে চের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো সহ কমিউনিস্ট নেতারা। 60 বছর আগে চে ক্যাস্ট্রোর হাত ধরেই তৎকালীন স্বৈরশাসক বাতিস্তাকে উৎখাত করে প্রতিষ্ঠিত হয় সমাজতান্ত্রিক কিউবা। চের স্মরণসভায় ভাইস প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল বলেন, চে এখনও তাদের উজ্জীবনের প্রতীক। হাভানায় নানা আয়োজনে পিতাকে স্মরণ করছে চের মেয়ে লেইলা এবং ছেলে আর্নেস্তা। পুরো নাম আর্নেস্তা গেভারা দে লা সেরনা। বিপ্লবের মশাল হাতে ছুটে বেরিয়েছেন দেশ থেকে দেশে। চে স্বপ্ন দেখতেন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার। আর্জেন্টিনায় জন্ম নেয়া চে একসময় হয়ে ওঠেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। মৃত্যুর 50 বছর পর এখনও তিনি বিপ্লবীদের আদর্শ। শাকিল মাহমুদের রিপোর্ট। মুক্তি অথবা মৃত্যু, এই মন্ত্রেই বিশ্ববাসী মুক্তিকামী মানুষকে জাগাতে চেয়েছিলেন তিনি। দিতে চেয়েছিলেন অন্যরকম এক বিপ্লবের স্বাদ। পুরো নাম আর্নেস্তা গেভারা দে লা সেরনা। বিশ্ব যাকে চেনে চে গুয়েভারা নামে। নিপীড়িত মানুষের পক্ষে অস্ত্র হাতে ছুটে বেরিয়েছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বন্ধু ফিদেল ক্যাস্ট্রোকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের নাকের ডগায় সমাজতান্ত্রিক কিউবা প্রতিষ্ঠার অন্যতম নায়ক তিনি। চে গুয়েভারার জন্ম 1928 সালের 14 জুন আর্জেন্টিনার রোজারিও শহরে। পেশায় চিকিৎসক, পারিবারিক রাজনীতি সচেতন চের জীবনে মোড় ঘুরিয়ে দেয় মোটরসাইকেলে লাতিন আমেরিকা ভ্রমণ। 1955 সালে ফিদেলের সাথে পরিচয়, তারপর পুরোটাই ইতিহাস। কিউবা বিপ্লব সফল হবার পর প্রথমে কঙ্গো ও পরে বলিভিয়ার বিপ্লবের চেষ্টা করেন চে গুয়েভারা।
50 বছর পরেও চের স্বপ্ন কতটা যৌক্তিক এমন প্রশ্ন বারবারই আসে। চের একক সংযুক্ত সমাজতান্ত্রিক মহাদেশের স্বপ্নটাকে ফের ঝালিয়ে নিতে চেয়েছিলেন ভেনেজুয়েলার প্রয়াত নেতা হুগো চাভেজ। কিন্তু সেই দেশ এখন জর্জরিত ক্ষুধা, দারিদ্র্য আর রাজনৈতিক প্রতিহিংসায়। চের আদর্শে উদ্বুদ্ধ কলম্বিয়ার এফএআরসি, ইএলএন কিংবা পেরুর রোমাঞ্চ জাগানিয়া বিপ্লবী গোষ্ঠী শাইনিং পাথ অথবা মেক্সিকোর জাপাতিস্তা মুভমেন্ট আজ বিপ্লব থেকে যোজন যোজন দূরে। For us, Che's death was a huge event. আমাদের কাছে তিনি নায়ক। যে সফল কি ব্যর্থ এটা নির্ভর করছে আপনি সফলতাকে কিভাবে মাপবেন তার উপর। ভবিষ্যতে কোনো না কোনো সশস্ত্র বিপ্লবের সম্ভাবনা আমরা গুড়িয়ে দিতে পারি না। 1967 সালের 9 অক্টোবর বলিভিয়ার গহীন জঙ্গলে সেনাবাহিনীর হাতে ধরা পড়েন চে গুয়েভারা। বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয় বিপ্লবের এই বরপুত্রকে। শাকিল মাহমুদ, চ্যানেল 24। দর্শক, এবার এক নজরে জানিয়ে দিচ্ছি বিশ্বের আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। ভারতের গোরাখপুরের বাবা রাঘব হাসপাতালে 24 ঘন্টার ব্যবধানে 16 শিশুর মৃত্যু হয়েছে। গেল অগাস্টেও অক্সিজেনের অভাবে এই হাসপাতালে প্রাণ হারায় 72 শিশু। যুক্তরাষ্ট্রে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে মৌসুমি ঝড় নেইট। এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপে মিসিসিপি ও টেনেসিতে 3 থেকে 6 ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অ্যালাবামা ও লুইজিয়ানার 67,000 বাসিন্দা। রাশিয়ার মস্কোর সিন্ডিকা ট্রেড সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 3000 মানুষকে। মার্কেটের পার্কিং লটে থাকা কয়েকটি গাড়ি বিস্ফোরিত হয়ে ঘটে এই দুর্ঘটনা। দর্শক, শেষ করব নিউজ 24। তার আগে সিলন্ট্রি শিরোনামগুলো আরেকবার। সুবিধা পেতে রোহিঙ্গাদের পাশাপাশি নিবন্ধিত হচ্ছেন কিছু স্থানীয় বাসিন্দাও। সংকট সমাধানে ঠিক পথেই বাংলাদেশ, দাবি পররাষ্ট্রমন্ত্রী। সমস্যার সমাধানে দরকার রাষ্ট্রের 3 অঙ্গের সমঝোতা, বললেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। রাশিয়ার সুপ্রিম কোর্টের সাথে চুক্তি। জয়পুরহাটে আসামি ধরতে গিয়ে একজনকে পিটিয়ে মারার অভিযোগ, জনতা পুলিশ সংঘর্ষ, হাসপাতাল ঘেরাও। এই ধরনের মন্তব্য সে বাইরে গিয়ে করা, এটা কিন্তু দেশের ইমেজটাকে নষ্ট করে। এই জিনিসটা তাকে বুঝতে হবে। মুশফিকের বক্তব্য দেশের ভাবমূর্তি নষ্ট করেছে, মন্তব্য নাজমুল হাসানের। অধিনায়কত্ব পরিবর্তনের কথা ভাবছে না বোর্ড। এই ছিল নিউজ 24। এরপর স্পোর্টস 24 নিয়ে অপেক্ষা করছেন কাজী সাবির। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।